সদ্য সমাপ্ত অষ্টাদশ লোকসভা নির্বাচনে এরাজ্যে তৃণমূল কংগ্রেস ২৯টি আসন দখল করে রাজ্যের বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারলেও এখানে যে প্রদীপের নিচে একটা অন্ধকার জমাট বেঁধে আছে এবং সেটা যে ভবিষ্যতে বাঙালির যন্ত্রণার কারণ হয়ে উঠবে তা বলাই বাহুল্য। যেখানে তৃণমূলের জেতা বেশিরভাগ আসনগুলোতে দেখা যাচ্ছে অবাঙালি ভোট একচেটিয়া বিজেপির ঝুলিতে গেছে। নির্বাচনোত্তর পরিসংখ্যান বলছে এই রাজ্যের বেশিরভাগ শহর ও শহরতলি এবং পুরো এলাকায় বসবাসরত হিন্দিভাষী হিন্দুত্ববাদী অবাঙালিদের ভোট সবটাই বিজেপি পেয়েছে। যারই কারণে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ৬৪টি ওয়ার্ডে বিজেপির লিড, যেখানে শুধুমাত্র উত্তর কলকাতার লোকসভা আসনের ২৬টি ওয়ার্ডে বিজেপির প্রার্থী জয়ী হয়েছেন। ঘটনা হলো বহিরাগত হিন্দিভাষী বিহার, ইউপি, গুজরাট, রাজস্থানের এই বাসিন্দারা ক্রমেই বাংলায় বসে বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল রচনা করছেন। যেখানে আগামী দিনে যদি এই গোষ্ঠী মানুষ আরও সংখ্যায় বাড়তে থাকে তাহলে বাংলায় বাঙালিদের চাকরি বাকরি থেকে ব্যবসা বাণিজ্য কতটা শোচনীয় দশা হবে তা সহজেই অনুমেয়। পরিস্থিতি এমন হলে আগামী দিনে মুখ্যমন্ত্রীর চেয়ারে হয়তো ব্যানার্জি, ভট্টাচার্য, বোসের বদলে কোনো ঝুনঝুনওয়ালা, আগরওয়ালা কিংবা মোদি, প্যাটেল অথবা শাহকে দেখতে হবে। যাই নিয়ে বারবার বাঙালিকে সাবধান করে যে সংগঠন মাঠে ময়দানে বাঙালির অধিকার নিয়ে লড়াই করে থাকে, বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি এই বিষয়ে সংবাদ সোচ্চারকে কী বললেন দেখুন। সবাই পুরো ভিডিওটি দেখুন আর শপথ নিন এই বাংলায় বাঙালিদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করার শপথ। আমাদের নমস্কার। চ্যানেল এই মুহূর্তে সাবস্ক্রাইব আমরা আছি করুন ও শেয়ার করে নিউ ছড়িয়ে টাউন দিন। এলাকায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাঙালির অধিকার নিয়ে সবচেয়ে সোচ্চার থাকে যে সংগঠন, বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক, রাজ্য কমিটির সাংগঠনিক সম্পাদক মাননীয় কৌশিক মাইতি। কৌশিক মাইতির কাছে আমাদের প্রশ্ন থাকবে যে সম্প্রতি লোকসভা নির্বাচনে আমরা দেখেছি এরাজ্যে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। ২৯টি আসন তৃণমূল পেয়েছে, যেখানে বিজেপি ১২টি আসনে পেয়েছে। কিন্তু ভোটের পর এই পরে যে চিত্রটা আমাদের সামনে উঠে আসছে, একটা হতাশাজনক চিত্র। সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় যেখানে অবাঙালি অধ্যুষিত এলাকা, সেই অবাঙালি অধ্যুষিত এলাকার মধ্যে বিজেপিকে ভোট দেওয়ার এক মারাত্মক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কারণ আমরা জানি বিজেপি মূলত হিন্দুত্ববাদী একটি সংগঠন এবং হিন্দি ভাষাভিত্তিক একটি সংগঠন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পশ্চিমবাংলায় যে অবাঙালি যারা রয়েছেন, যারা হিন্দিভাষী মানুষ, তাদের মধ্যে একটা বিজেপিকে ভোট দিয়ে এ রাজ্যে একটা হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার যে একটা প্রচেষ্টা, সেটা আমরা লক্ষ্য করেছি। এ বিষয়ে আমরা মাননীয় কৌশিক মাইতির কাছে যাব, তাদের কি মতামত এ বিষয়ে, সে বিষয়ে একটু জানাতে হবে, যদি একটু ব্যাখ্যা করেন। প্রথম কথা, বাঙালিকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। বাঙালিকে রাষ্ট্রহীন করার রাজনীতি, বাংলা ভাগ করার রাজনীতি, বাংলার মাছ ভাত করার রাজনীতি, বাংলার ওপর হিন্দি চাপিয়ে দেওয়ার রাজনীতি, বাংলাকে অর্থনৈতিকভাবে বঞ্চনা করার রাজনীতিকে বাঙালি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। উল্টো দিকে চিত্রটা, যে দুধ কলা দিয়ে আমরা দীর্ঘদিন কালসাপ পুষছি, সে কালসাপরা ছোবল মারছে। এই যে আমি যেখানে নিউ টাউনে বসে আছি, এখন দেখবেন যেখানে প্রচুর নতুন নতুন আবাসন হচ্ছে, সেখানে বাঙালি প্রায় নেই। এবং সেই সব কমপ্লেক্সগুলোয় ফতোয়া দেওয়া হচ্ছে আমিষ খাওয়া যাবে না, আমিষ খেলে ফ্ল্যাট দেবে না, দুর্গাপুজোর নবমীতে আমিষ হবে না, এরকম অনেক জায়গায় তৈরি হচ্ছে। আমি যেখানে বসে আছি তার থেকে একটু দূরেই সল্টলেক, 14টা ওয়ার্ড। সল্টলেক বাঙালির স্বপ্নের সল্টলেক তৈরি হয়েছিল মধ্যবিত্ত বাঙালি, চাকরিজীবী বাঙালির জন্য। সেই সল্টলেক এখন বহিরাগত আস্তানা, রাজস্থান, উত্তরপ্রদেশ হয়ে গেছে। সেই সল্টলেকের 14টা ওয়ার্ডের মধ্যে 12টায় তৃণমূলের ব্যাপক পরাজয়। লেক টাউনেও মারোয়াড়িরা তৃণমূলকে ভোট দেয়নি, সল্টলেকে মারোয়াড়ি, বিহারে কেউ তৃণমূলকে ভোট দেয়নি। কলকাতার মধ্যে দুটো বিধানসভায় পিছিয়ে আছে তৃণমূল, সেটা হচ্ছে জোড়াসাঁকোয় 8,000 ভোটে এবং শ্যামপুকুরে 1,500 ভোটে। দুটি সকলে জানেন বহিরাগত অধ্যুষিত এলাকা, এবং জোড়াসাঁকো যেখানে বহিরাগতর সংখ্যা সব থেকে বেশি। রবি ঠাকুরের জন্মস্থান হলেও সেটা বাঙালির জোড়াসাঁকো নেই, সেটা বহিরাগত জোড়াসাঁকো হয়ে গেছে। সেখানে ব্যাপক ডিফিট হয়েছে
এবং বড়বাজারে পোস্তা এলাকায় যে সন্তোষ পাঠক যেখানকার কাউন্সিলর হয় কংগ্রেসের, সেই ওয়ার্ডে বিজেপি 3000 ভোটে জিতেছে বড়বাজারে। মুখ্যমন্ত্রী নিজের যে বিধানসভা ভবানীপুর, 4 থেকে 5টা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে, সব কটা মারোয়াড়ি, গুজরাটি, বিহারি অধ্যুষিত এলাকা। আসানসোল শহরের রেজাল্ট দেখেছেন, তৃণমূলের ব্যাপক খারাপ অবস্থা। হাওড়া শহরে যেখানে বাঙালি এলাকা সেখানে তৃণমূলের ভোট বেড়েছে, যেখানে বিহারি এবং মারোয়াড়ি এলাকা তৃণমূলের ভোট কমেছে। আমি বলছি না, হিসাব বলছে, সমস্ত পত্রপত্রিকার রিপোর্ট বলছে, নির্বাচন কমিশনের তথ্য বলছে। এই যে থাকবে এখানে, খাবে এখানে, কিন্তু বাঙালির সঙ্গে বিরোধিতা করবে, বাঙালির উপর রাজত্ব কায়েম করার চেষ্টা করবে, বাঙালির জমি দখল করবে, বাংলার ফুটপাত দখল করবে, বাঙালির বাড়ি দখল করবে। এবার তো ভাবার সময় এসেছে কি আসেনি? মাননীয় মুখ্যমন্ত্রী বড়বাজারে সভা করতে গেলেন, বৃষ্টির মধ্যে ফাঁকা। বাংলার এমন একটা কোনো জায়গা আছে যেখানে মুখ্যমন্ত্রী যাবেন সেখানে সভা ফাঁকা থাকে? বড়বাজারে ফাঁকা ছিল। এবং বড়বাজারে মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন? যে এখানে থাকবে, এখানে উপার্জন করবে, এখানে খাবে, ভোট আমাদেরকে দেবে না। এটা তৃণমূল, সিপিএম, বিজেপির প্রশ্ন না, বাঙালি বনাম বহিরাগত হয়ে গেছে। এই যে মুখ্যমন্ত্রী বললেন যে এখানে থাকবে, খাবে, এখানে ইনকাম করবে, কিন্তু এখানে ভোট দেবে না, তাদের এখন কি হবে? তাদের কি আবার 6টে 3 দিন ছুটি দেওয়া হবে? তাদের কি হিন্দু বিশ্ববিদ্যালয় করে দেওয়া হবে? তাদের জন্য কি 6টে নারকেল চলে যাবে? তাদের জন্য কি তারা ভোজপুরি গান চালিয়ে বাঙালি মহিলাদের উত্ত্যক্ত করলে তাদের কিছু বলা হবে না? বিভিন্ন জায়গায় তাদেরকে ছাড় দিয়ে রাখা হবে? যে বাংলা পক্ষ ব্যারাকপুরে যদি ডাক না দিত যে বাঙালি সাংসদ চাই, পার্থভৌমিক জিততেন। পার্থভৌমিক 64,000 ভোটে জিতেছেন, 35,000 লিড বাঙালি আমডাঙ্গা থেকে, আর বাকি 29,000 সব কটা জায়গা মিলিয়ে। যেখানে যেখানে ভাটপাড়া, জগদ্দলের মধ্যে ভাটপাড়া পৌরসভার যে কটা ওয়ার্ড আছে, নৈহাটির মধ্যে যেটা গৌরীপুর, যেটা বহিরাগত অধ্যুষিত এলাকাগুলো, টিটাগড়, ব্যারাকপুরের অংশগুলো, বীজপুর, সব জায়গায় ব্যাপকভাবে বিজেপি এগিয়ে আছে, যেগুলো বহিরাগত এলাকা। উনি কি করলেন? কেশরিলাল যাদবকে নিয়ে এলেন ভোট প্রচারের জন্য। লাভ হলো? হয় কখনো ওদের শোষণ করতে হয়, শাসন করতে হয়, তোষণ নয়। এই জিনিসটা যে বাংলা পক্ষ বারবার বলছে, 2021 থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। আমরা বারবার একটা স্লোগান দিই, যখন কেটে গেছে ভয়, তখন মনে রাখবে জিতিয়েছিল বাঙালি, বহিরাগত নয়। আবার একই জিনিস 2024-এ আরো ক্লিয়ারলি, আরো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আপনি নিজে নিশ্চয়ই এটা স্টাডি করেছেন বলে আমরা প্রশ্নটা করলেন, তাই না? একদম আরো আরো ক্লিয়ার। তাহলে এরপর শাসক দলের ভূমিকা কি হবে? আমরা শাসন চাই, তোষণ নয়। বাংলা পক্ষ এবার সবকিছু রাস্তায় থাকবে। বাংলার এই মাটি আমাদের বাপের মাটি, আমরা ঠিক বাঙালি বুঝে নেব। অনেক হয়েছে, আর নয়। কাজ করতে এসেছো, কাজ করবে, থাকবে, সব বাঙালি মাথা নিচু করে থাকবে। দাদা একটা একটা বিষয়, সেটা হচ্ছে এই মুহূর্তে যে ভোটের হিসেব তাতে দেখা যাচ্ছে তৃণমূল 2,76,00,000 ভোট পেয়েছে, বিজেপি 2,34,00,000 ভোট পেয়েছে। যদি এই রকম ট্রেন্ড চলতে থাকে তাহলে আগামী দিনে এই অবাঙালি ভোটই তো পশ্চিমবাংলায় সরকার গড়ার নির্ণায়ক হয়ে যাবে। সে বিষয়ে কি? কলকাতায় এতগুলো বিধানসভা, অবাঙালিরা মানে বাঙালির থেকে বহিরাগত সংখ্যা বেশি। কলকাতায় 38 জন কাউন্সিলর বহিরাগত, 38 জন। কলকাতায় 40% বাঙালি, 60% ওরা। আসানসোলে বহিরাগত, শহরগুলো বহিরাগত বেশি। খড়গপুর সদরে তৃণমূল এবারে 25,000 ভোটে পিছিয়ে আছে। কারণ কি? অবাঙালি, বাঙালি নয় যারা। রানীগঞ্জে তাই, আসানসোল উত্তরে তাই, দুর্গাপুর পশ্চিমে তাই, চোখের মধ্যে সল্টলেকে তাই, ভাটপাড়ায় তাই, হাওড়ায় তাই, সালকিয়ায় তাই, লিলুয়ায় তাই, একই জিনিস। পরিষ্কার কথা, ওদেরকে বলতে হবে যে ভাই 2টো ভোটার কার্ড চলবে না, 2টো ভোটার কার্ডটা প্রথম বাতিল করতে হবে। এটা সব থেকে বড় স্টেপ। আর ডোমিসাইল সার্টিফিকেটটা বের করতে হবে। আপনি জানেন যে বাংলা পক্ষ লড়াই করে যে বাঙালির যে বিএসএফ, সিআরপিএফ এর চাকরি, রাজ্য পুলিশের চাকরি সব দখল করে নিচ্ছে, ওরা সব বহিরাগতরা এখানকার ডোমিসাইল এবং এখানকার কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে। আর কত দেওয়া হবে? আর কত তেল দেওয়া হবে? কাউকে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া যাবে না, ভাতে মারতে হবে, ভাতে। আমরা কারোর হাতে মারা চাই না। সমস্ত শিল্প, ফ্যাক্টরি, বেসরকারি কাজ, ফুটপাত, অটোলাইন, টোটোলাইন, বাঙালি সহ ভূমিপুত্র। আমি শুধু বাঙালি বলছি না, সাঁওতাল, কোচ, মেচ, নেপালি যারা ভারতীয়,
এই যে বাংলার যে ভূমিপুত্রগুলো সাঁওতালরা, তাদের মধ্যে দাও, দেখবে সব শান্ত হয়ে গেছে। ওরা আসে কেন? মধুর লোভে। মধুরা ছড়িয়ে দাও, এমনি হাওয়া হয়ে যাবে। দেখবেন জমিতে গ্রামের দিকে যখন তিল চাষ হয়, তখন তিলের ফুলে হচ্ছে মধু থাকে, ওই যে মিষ্টি মিষ্টি ইয়ে থাকে, তখন দেখবেন প্রচুর মৌমাছি আসে। অন্য ফসলের সময় মৌমাছি আসেনি। তিল চাষ বন্ধ করে দিলে মৌমাছি বন্ধ হয়ে যাবে। তেমনি ওদেরকে মধু দেওয়া বন্ধ করে দিলে ওদের এখানে পিলপিল করে ঢোকা বন্ধ হয়ে যাবে। করোনার সময় ঘর যায়নি, এখানে এমন পরিষেবা পেয়েছে। কতটা বেইমান ওরা, কতটা বেইমান। অন্য রাজ্য থেকে ওরা মৃতদেহ ঘরে ফিরেছে, আর এখানে ওরা আনন্দে ছিল, ঘরে যায়নি। সবচেয়ে বড় কথা দাদা, এই রাজ্যে যারা বিজেপিকে ঢেলে ভোট দিচ্ছে তারা তাদের রাজ্যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কংগ্রেসকে ভোট দিচ্ছে। নাহলে উত্তরপ্রদেশে আজকে বিজেপির শোচনীয় হাল হলো কি করে? এরা প্রবাসীদের এটা ব্যাপারটা বুঝতে হবে। হিন্দি সাম্রাজ্যবাদ কি? যে গুজরাটি পুঁজি, মারোয়ারি লোকাল ক্যাপিটাল এবং বিহার ইউপির ওয়ার্ক ফোর্স, এই যে আমি তোমার এলাকায় গিয়ে ডমিনেট করব, এই ক্ষমতাটা আমাকে বিজেপি দেয়। তুমি ব্যাঙ্গালোরে গিয়ে বলবে ইয়ে তো হিন্দুস্তান है, हमको भी कर सकता है। কন্নদের মাটিতে গিয়ে তুমি দাদাগিরি করবে, বাঙালি মাটিতে দাদাগিরি করবে, এই ক্ষমতাটা কিন্তু হিন্দি সাম্রাজ্যবাদ দেয় এবং বিজেপি দেয়। তাই যখন দেখবে প্রবাসীরা, এমনকি কিছু বাঙালি প্রবাসী যারা দিল্লিতে থাকে, যারা ব্যাঙ্গালোরে থাকে, বিজেপি ভোট করে। আর যারা ওদের ওখানে অনেক কাস্ট ইকুয়েশনস আছে, দলিত, মহাদলিত, পিছড়ো, মহাপিছড়ো, এই আদিবাসী, মুসলিম, নানা কিছু, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, অনেক ব্যাপার, কোথায় গুজ্জর, কোথায় এই, কোথায় ওই, অনেক ব্যাপার আছে। কিন্তু এখানে এলে ওদের একটাই পার্টি। কারণ এখানে ওই ওখানে জাতপাতের শোষণটা এখানে চলে না। শেষ প্রশ্ন, নাগরিকত্ব আইন নিয়ে আপনারা লাগাতার প্রচার করলেন বনগাঁতে, শান্তনু ঠাকুরের বিরুদ্ধে লাগাতার প্রচার করলেন এবং বনগাঁতে আপনাদের উপর আক্রমণ পর্যন্ত হলো, বিজেপির তরফ লোকজন করলো। তা সত্ত্বেও সেখানে শান্তনু ঠাকুরই জিতলো, এর কি ব্যাখ্যা দেবেন? প্রথম কথা হচ্ছে, আমার বনগাঁ এবং রানাঘাটের ভোট দেখে মতুয়া ভোটে ফাটল ধরেছে বলে মনে হয়নি খুব একটা। মতুয়া ভোট মোরাললেস শান্তনু ঠাকুরের দিকেই আছে। কেউ জেনে শুনে গলার ফাঁস লাগাতে যায়। আমরা আমাদের চেষ্টাটা করেছি, সত্য তথ্যগুলো হয়েছে। আমরা যে সত্য কিভাবে প্রমাণিত হয়েছে, এই যে পোস্ট অফিসগুলো, বারাসাত পোস্ট অফিস হোক, কৃষ্ণনগর পোস্ট অফিস হোক, এখানে যারা সিএতে আবেদন করেছে তার ভেরিফিকেশন হয়েছে। আমার কাছে পুরো তথ্য আছে, সেসব গোপন তথ্যগুলো আমি প্রকাশ্যে বলতে পারবো না। ধরুন একদিনে 10 জনকে ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। শান্তনু ঠাকুরের কথা শুনে আবেদন করেছিল যে নাগরিকত্ব পেয়ে যাব। 10 জন এসছে, 9 জনের কাছে কাগজ নেই, বাংলাদেশের ফিরিয়ে দেওয়া হয়েছে। 10 জনকে ফিরিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের কাগজ নেই। এটা এখন আর কেউ আসছে না, বুঝে গেছে। কিন্তু এটা ভোটের আগে বুঝলে তো অনেক ভালো হতো, যে তুমি তো এখানকার নাগরিক, তোমার আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, তুমি হঠাৎ করে নিজেকে অবৈধ ঘোষণা করলে। এই যে নিজেকে অবৈধ নাগরিক ঘোষণা করে দিয়েছে, বাংলাদেশি বলে ঘোষণা করে এফিডেভিট দিয়েছে, যে নাগরিকত্ব পেল না বাংলাদেশের কাগজ নেই বলে, মানে নিজেকে ঘোষণা করে যে বাংলাদেশি ভারতীয় না, আর আবেদন করার পর নাগরিকত্ব পেল না, তার কি হবে? তার যদি এখন সমস্ত সরকারি প্রকল্প বাতিল হয়ে যায়, সে তো কোর্টে গিয়েও বাঁচবে না, কারণ সে ঘোষিতভাবে বিদেশি, কারণ কোনো প্রকল্প তো বিদেশির জন্য নয়। তাহলে এদের যে গলায় ফাঁসটা পড়লো, তার দায় কে নেবে? এবার আমরা বোঝানোর চেষ্টা করেছি, গাইঘাটা গেছি, ঠাকুরনগর গেছি, হরিণঘাটা গেছি, কল্যাণী গেছি, দত্তপুলিয়া গেছি, বগুলা গেছি, বাদগুল্লা গেছি, বনগা গেছি, সব জায়গায় আমরা ছড়ে বেরিয়েছি, বোঝানোর চেষ্টা করেছি, তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু এই যে এটা বলতে চাই, এই যে ভগবান হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, এরা ওনারা প্রণম্য, কিন্তু তার পরিবারের বলি যা বলবে তাই শুনতে হবে। মতুয়াদের এই ধারণা থেকে বেরোতে হবে। আমার ধারণা আমাকে বুঝতে হবে, ঠাকুরনগরের যে মহিলার নাগরিকত্ব পেলো, তার হাজবেন্ড নাগরিকত্ব পেলো না, তার কি হবে? শান্তনু ঠাকুর বাঁচাবে? ভোটের 2 দিন আগে কি করলো, একজনকে নাগরিকত্ব দিয়ে দিল, দিয়ে এই তো সিএতে নাগরিকত্ব হচ্ছে। যে নাগরিকত্বের যে সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে, তাতে পরিষ্কার বলা হচ্ছে প্রিভিয়াসলি হচ্ছে বাংলাদেশি, একদম বাংলাদেশি কতটা বলে দেওয়া হচ্ছে। এবার এই সার্টিফিকেট নিয়ে সেই যখন বাংলার বাইরে কোথাও যাবে কোনো কাজে, এই সার্টিফিকেট তখন তো বাংলাদেশি হেনস্থাই করে। বিভিন্ন জায়গায় বাংলায় কথা বলার জন্য বাংলার পরিযায়ী শ্রমিকরা এবং যে কেউ এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় গিয়ে, এমনকি সিআইএসএফের হাতে, বিএসএফের হাতে, সিআরপিএফের হাতে বাংলাদেশি বলে হেনস্থার শিকার হয়। প্রমাণিত হইতো, তুমি বাংলাদেশি খিল্লি করবে, বাংলাদেশি বলবে, অত্যাচার করবে, কৈলাস বিয়ে বলবে, কি বলবে, চিড়া খেলে বাংলাদেশি, তাই তো? তো এই জিনিসটা
তো এই যে আহ, এটার ওপর পরিযায়ী আমরা দেখি যে উড়িষ্যায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হয়েছে, বাড়বে আরো। একদম এই যে নিজে ছিলে ভারতীয় হয়ে গেলে বাংলাদেশি, কেউ একজন দুজন নাগরিকত্ব পেলে অধিকাংশ পেল না, তো বাকিদের কি হবে? আবেদন টোটাল কত জন করেছিল? 300 থেকে 400 জন। তার মধ্যে 99% কাগজ নেই, বাকি কয়েক কোটি আবেদন করেন। সকলকে বলছে যে সিএ পাস হওয়ার পর থেকে 1947-এর পর যারা এসেছে তারা অবৈধ নাগরিক, তাদের কি হবে? ঠাকুরনগরের ওই মহিলার কি হবে যার হাজবেন্ডকে যদি ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায়? নিয়ে যেতেই পারে। একদম আসামে তো এভাবেই নিয়ে গেছে, পরিবারের একজন নাগরিকত্ব পেয়েছে, একজন পাইনি, না সে একজন নাম উঠেছে, একজন ওঠেনি, তার কি হবে? এর এই উত্তরগুলো চাই এখন। শান্তনু ঠাকুরকে এদের বাঁচাবে? তারা ভেবেছেন শান্তনু ঠাকুর বাঁচিয়ে দেবে। আমরা বোঝানোর চেষ্টা করেছি, সত্য তুলে ধরেছি, মার খেয়ে সত্য তুলে ধরেছি, হয়নি, পারিনি, বুঝতে চাইনি। কিন্তু এই যে একটা গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতি, এটার আমি ব্যক্তিগতভাবে সম্পূর্ণ বিরোধী। আমার ভালো মন্দ আমি বুঝবো, কে একটা ঠাকুর বাড়ি হোক, কেউ আশ্রম হোক, বলে দেবে সেখানে ভোট করতে হবে, এটার আমি তীব্র বিরোধী। কারণ সে যদি কারো দ্বারা কম্প্রোমাইজড হয়ে যায়, তো বাকি সব মানুষের জীবন কম্প্রোমাইজড। ধন্যবাদ দাদা আপনাকে। আমরা এই পর্যন্ত মাননীয় কৌশিক মাইতি তিনি ব্যাখ্যা করলেন বাংলার বাঙালিদের আজকে বিপদটা কোথায় সেটা বাঙালিদের বুঝতে হবে এবং নাগরিকত্ব আইনে এক হতে হবে। প্রথমত ওদের ট্রিটমেন্ট, জয় বাংলা ট্রিটমেন্ট দিতে হবে। মনে করেছে বাংলার ওদের বাঙালিদের ওদের হয়তো এক ফোনাটা হওয়া মুছে ছাড়া দিতে হবে। কোনো উপায় নেই। আর এই জয়ের মধ্যে দিয়েও কিন্তু যে অশুভ একটা ইঙ্গিত আমরা লক্ষ্য করছি সে বিষয়ে এখনই আমাদের সাবধান হওয়ার সময়। নমস্কার, ভালো থাকবেন।